Assalamu alaikum. Dear students, today we will discuss about right form of verb. Okay? I am Abul Khair with you, lecturer in English, Akhaura, Timrian College. You know, right form of verb, question number 5, and if you continue the class to the end, you will be able to put any right form of verb in a sentence. Make right answer in terms of verbs. So, right form of verb complete in a class. We will try to complete all the rules of, to discuss all the rules of right form of verb in one class, in a class. So, let's start the class. At first, তোমাকে যে কাজটা করতে হবে, যে প্যাসেজটা আসবে, এই প্যাসেজটা ফার্স্ট টু লাস্ট তুমি পড়বে। তারপর একে একে উত্তর করা শুরু করবে। তো প্রথম সেন্টেন্সটা যখন তুমি পড়বে, তখন তোমার কাজ হবে যে সেন্টেন্সটা কি অতীতকালের নাকি বর্তমানকালের কথা বলা হচ্ছে, সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। যে সেন্টেন্সটা আমি পড়ছি, সেই সেন্টেন্সটা কি বর্তমানকালের প্রেজেন্ট টেন্সের কোনো কথা আলোচনা করা হচ্ছে নাকি অতীতকালের কোনো কথা বলা হচ্ছে, সেটা আগে বের করে নিতে হবে। তারপর দেখতে হবে সাবজেক্ট নিজে কাজ করে কিনা। সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে প্রেজেন্ট ফর্ম দিতে হবে, আর যদি সাবজেক্ট নিজে কাজ না করে তাহলে এম ইজ আর প্লাস পিপি পাস্ট পার্টিসিপল এইভাবে তোমাকে লিখতে হবে। আর যখন প্রেজেন্ট ফর্ম দিবে তখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কিনা সেটা খেয়াল রাখতে হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার বলতে আমরা বুঝি হি, শি, ইট, যে কোনো একটা ব্যক্তি বা বস্তুর নাম, এগুলিকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে জানবো। তো যদি আমরা এরকম বর্তমান কালের কোন সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে চাই তাহলে ডাজ নট, ডু নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এভাবে লিখতে হবে। আর সাবজেক্ট যদি নিজের কাজ না করে সেক্ষেত্রে আমরা এম ইজ আর প্লাস পি গ্রুপ লিখবো। এবার উদাহরণ দিচ্ছি, সুমন অলওয়েজ ওয়েস্ট হিজ ভ্যালুয়েবল টাইম। তাহলে সময় নষ্ট করে কে? সুমন নষ্ট করে। সুমন তার মূল্যবান সময় অপচয় করে। তো এখানে এই অপচয় করার কাজটা সুমন করছে, সাবজেক্ট নিজে কাজ করছে এবং এটা বর্তমান কালের সেন্টেন্স। সুতরাং ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে লিখতে হবে, প্রেজেন্ট ফর্ম, এবং এই সুমন থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে ভার্বের সাথে এস যোগ করতে হবে। এরপর আই ইট রাইস, আমি ভাত খাই, বর্তমান কালের বা প্রেজেন্ট টেন্সের কথা। তো এখানে ভাত কে খায়? আমি খাই। খাওয়া কাজটা আমি করছি, সাবজেক্ট নিজে কাজ করছে, সুতরাং প্রেজেন্ট ফর্মই হবে। এখানে এস বাই এস দেয়া যাবে না, কারণ আই থার্ড পারসন সিঙ্গুলার না, ফার্স্ট পারসন সিঙ্গুলার। হি গো টু কলেজ, সে কলেজে যায়, বর্তমান কালের কথা এবং সাবজেক্ট নিজে কাজ করছে, কে যায়? সে যায়। সুতরাং প্রেজেন্ট ফর্ম হবে এবং হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে ভার্বের সাথে এস বাই এস, এখানে আমরা ইএস যোগ করব। এরপর দা ওয়ার্ক কমপ্লিট, কাজে কমপ্লিট করে। কথা কি ঠিক হয়েছে? এই কথাটা কি ঠিক হয়? হয় না, বরং কাজকে আমরা কমপ্লিট করি, কাজে কমপ্লিট করতে পারে না। তো এখানে কাজ বা ওয়ার্ক শব্দটি এই কমপ্লিট করা কাজটি সম্পন্ন করছে না, অর্থাৎ সাবজেক্ট এখানে নিজে কাজ করছে না। এই জন্য এম ইজ আর প্লাস পিপি রূপ পাস্ট পার্টিসিপল এভাবে লিখতে হবে, অর্থাৎ দা ওয়ার্ক ইজ কমপ্লিটেড, কাজটি সম্পন্ন হয়েছে। এ শার্ট বাই, একটা শার্ট কিনা হয়, আমরা বলতে চাচ্ছি শার্ট কিনতে পারে না, বরং শার্টকে কিনা হয়। সাবজেক্ট এখানে কাজ করছে না, বাই মানে কিনা কাজটি শার্টে করছে না, শার্টকে বরং কিনা হচ্ছে। তো সাবজেক্ট যদি নিজে কাজ না করে বর্তমান কালের যদি হয় সেন্টেন্সটা আমরা এম ইজ আর পিপি দিয়া লিখব। সুতরাং ইজ বট উত্তর হবে। 2 নাম্বার হচ্ছে সেন্টেন্সটা পড়ে যদি তুমি বুঝতে পারো যে এটা অতীতকালের বা পাস্ট টেন্সের, তখন দুইটা বিষয় আগেরটার মতোই লক্ষ্য রাখতে হবে। সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে আমরা পাস্ট ফর্মে লিখবো, আর যদি আমরা এরকম অতীতকালের কোন সেন্টেন্সকে নেগেটিভ করতে চাই তাহলে ডিড নট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে করব। আর সাবজেক্ট যদি নিজের কাজ না করে
সেই ক্ষেত্রে আমরা ওয়াজ ওয়ার প্লাস পিপি রূপ দিব। হ্যাঁ, বর্তমান কালের হলে যেরকম সাবজেক্ট নিজে কাজ না করলে এমিজার পিপি লিখি, হ্যাঁ, এখানে সেন্টেন্সটা যদি অতীত কালের হয় আর সাবজেক্ট নিজে কাজ না করে, তাহলে ওই এমিজার পিপি কে আমরা পাস ফর্মে অর্থাৎ ওয়াজ ওয়ার পিপি, এমিজারের যে পাস ফর্ম, হ্যাঁ, সেভাবে ওয়াজ ওয়ার পিপি বা পাস পার্টিসিপল এভাবে লিখবো। তো আই গো টু স্কুল ইয়াস্টারডে, নিশ্চয়ই সেন্টেন্সটা অতীত কালের, যেহেতু ইয়াস্টারডে আছে। তো স্কুলে কে গিয়েছিল? আমি গিয়েছিলাম। তাহলে যাওয়া কাজটি আমি করছি, হ্যাঁ, সাবজেক্ট নিজে কাজ করেছে, এই জন্য এখানে পাস ফর্মে লিখতে হবে। লাস্ট নাইট এ কার স্টিল, গাড়ি চুরি করেছে। কথা ঠিক আছে তো? নিশ্চয় ঠিক নেই। কি হবে? গাড়িটা চুরি হয়ে গিয়েছে গত রাতে। হ্যাঁ, গাড়িটা চুরি হয়েছিল, গাড়িও চুরি করে না। তাহলে সাবজেক্ট এখানে নিজে কাজ করে না, স্টিল বা চুরি করা কাজটি গাড়িয়ে করছে না, বরং চুরে করেছে। এখানে সাবজেক্ট হচ্ছে কার, এই কারে এখানে চুরি করা কাজটা করছে না, সুতরাং ওয়াজ ওয়ার প্লাস পিপি রূপ এইভাবে আমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, সুতরাং উত্তর কি হবে? ওয়াজ স্টোলেন। এরপর হচ্ছে হিজ শপ রব 2 days ago, 2 দিন আগে তার দোকানে ডাকাতি হয়েছিল, নাকি হিজ শপ রব অর্থাৎ তার দোকান ডাকাতি করেছিল? কোনটা হবে? নিশ্চয় দোকানে ডাকাতি করতে পারে না, বরং দোকানে ডাকাতি হয়েছিল। সাবজেক্ট এখানে নিজে কাজ করেনি, এই জন্য ওয়াজ প্লাস পিপি, ওয়াজ রব এভাবে লিখতে হবে। তো এখানে ডাবল বি ইডি লিখতে হবে, ডাবল বি ইডি। হ্যাঁ, ছোট্ট একটা নিয়ম বলে রাখি, যখন তোমরা সিবিসি নিয়মে যখন পাবে, তখন এই শব্দটার সাথে যখন তুমি অতিরিক্ত কোনো কথা যোগ করবে, অর্থাৎ সাফিক্স যখন যুক্ত করবে, ভাওয়েল যুক্ত সাফিক্স, তখন শেষের অক্ষরটা ডাবল হয়ে যায়। সিবিসি মানে হলো কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, সিবিসি। ঠিক আছে? তো এখানে এই জন্য ইডি যোগ করাতে ডাবল বি হয়ে গিয়েছে। রেডিও ডিসকভার বাই মার্কনি, রেডিও আবিষ্কার করেছে, নাকি রেডিও আবিষ্কৃত হয়েছিল? রেডিও কি আবিষ্কার করতে পারে? না। তাহলে ডিসকভার অর্থাৎ আবিষ্কারের কাজটি রেডিও করছে না, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করছে না, সুতরাং আমরা ওয়াজ আর প্লাস পিপি রূপ দিয়ে লিখবো, ওয়াজ ডিসকভার। এরপর 3 নম্বর নিয়ম হচ্ছে মডাল ভার্ব। সেন্টেন্সে যদি মডাল ভার্ব থাকে, তাহলে পরের ভার্বটা, ব্র্যাকেটের ভার্বটা আমরা কিভাবে লিখবো? 2 নিয়মে লিখবো। নাম্বার 1 হচ্ছে যদি সাবজেক্ট নিজে কাজ করে, তাহলে আমরা মডাল ভার্বের পরে বি1 দিয়ে দিব, ভার্বের বেস ফর্ম দিয়ে দিব। আর যদি সাবজেক্ট নিজে কাজ না করে, তাহলে মডাল ভার্বের সাথে আমরা বি যোগ করব, হ্যাঁ, বি লিখবো, আর ব্র্যাকেটের ভার্বটাকে পিপি রূপ পাস্ট পার্টিসিপল বানাবো। মডাল ভার্ব সাধারণত, হ্যাঁ, এইগুলি এসে থাকে। উদাহরণ আমরা লক্ষ্য করি, আই শ্যাল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। তো এখানে যাওয়া কাজটা কে করছে? আমি, সাবজেক্ট নিজে কাজ করছে, সুতরাং এই মডাল ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম দিয়ে লিখতে হবে, বি1 দিয়ে লিখতে হবে। মডাল ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম বলাটা ঠিক না, বেস ফর্ম, হ্যাঁ, বসবে। দা ওয়ার্ক উইল, দো কাজটি করবে। কথা ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই না। তো এখানে কিভাবে বলতে হবে? কাজটি করা হবে, কাজটি করা হবে, কাজে করবে না। হ্যাঁ, এখানে করা কাজটি কাজে করছে না, বরং কাজটিকে করা হচ্ছে, হ্যাঁ, করা হবে এরকম বোঝাচ্ছে। সুতরাং সাবজেক্ট নিজে কাজ করে নাই, মডাল ভার্বের পরে বিপিপি লিখতে হবে, অর্থাৎ বি ডান, ডো এর পিপি রূপ, আর সাথে যোগ করতে হবে বি, উইল বি ডান। আই এম গোয়িং টু স্টার্ট মাই জার্নি, আমি আমার জার্নি শুরু করছি। তাহলে জার্নিটা কে শুরু করছে? আমি, সাবজেক্ট নিজে কাজ করেছে, এই জন্য এই এম গোয়িং টু, হ্যাঁ, এটা হচ্ছে মডাল ভার্ব। এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়্যার গোয়িং টু, অর্থাৎ এক কথায় টু বি ভার্বের সাথে যখন, হ্যাঁ, গোয়িং টু অথবা শুধু টু যখন যুক্ত হবে, অর্থাৎ এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু, হ্যাঁ, এগুলি সবগুলি কি মডাল ভার্ব। সাবজেক্ট নিজে কাজ করলে মডাল ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম হবে, আর সাবজেক্ট নিজে কাজ না করলে মডাল ভার্বের পরে কি করতে হবে? বি প্লাস পিপি হবে। যেমন এখানে তো স্টাডি হবে, আর এখানে কলেজ কি প্রতিষ্ঠা করতে যাচ্ছে, মানে প্রতিষ্ঠার কাজটা কি কলেজ করছে? না, বরং কলেজ প্রতিষ্ঠা, একটা কলেজ প্রতিষ্ঠা করতে করা হচ্ছে। তো এখানে এই ইজ গোয়িং টু, কলেজ নিজে কিন্তু এস্টাবলিশ করছে না,
বরং কলেজকে এস্টাবলিশ করা হচ্ছে, প্রতিষ্ঠিত করা হচ্ছে। এই জন্য এখানে বি প্লাস পিপি রূপ এইভাবে লিখতে হবে, বি এস্টাবলিশড। এরপর 4 নম্বর নিয়ম হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিং, টু বি, গেট, গট, বিকাম, বিকেম, রিমেইন। এই শব্দগুলির পরে বার আসলে আমরা পিপি রূপ দিব, পাস্ট পার্টিসিপল দিব। উদাহরণ আমরা লক্ষ্য করি, আই হ্যাভ ডন দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি, হ্যাভ এসেছি, সুতরাং ডান। এরপর হি গট, মানে টায়ার্ড, সুতরাং যেহেতু গট এসেছে টায়ার্ড। হি বিকেম, এখানে বিকেম এসেছে, সুতরাং ভার্বটা পিপি রূপ হবে, অ্যাস্টনিশড। এরপর কোন সেন্টেন্সের ক্রিয়া যদি আমরা খুঁজে না পাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা টু বি ভার্ব দিব, এমিজার অজয়ার দিব। আর ব্র্যাকেটে অলরেডি কি বি ভার্ব লেখাই থাকবে, হ্যাঁ। আর যদি আমরা বি ভার্ব খুঁজে না পাই, যদি বি ভার্ব লেখা না থাকে, সরি, বি ভার্ব যদি লেখা না থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে, হ্যাঁ, এমিজার যে হবে কিভাবে বুঝবো? সেন্টেন্সটার অর্থ যদি আমরা তুলি, তাহলে দেখব যে কোনো ক্রিয়া বা কোনো ভার্ব আসছে কিনা। যদি না আসে, সেখানেই কি সাধারণত এমিজার হয়ে থাকে। যেমন আমি বললাম মেন, পরে গেভ, পরে মর্টাল, অর্থ কি? মানুষ মরণশীল। তো মানুষ ইংরেজি ম্যান, আর মর্টাল হচ্ছে মরণশীল। তাহলে ক্রিয়া কোথায়? এখানে ক্রিয়া নেই। সুতরাং এই সেন্টেন্সটিকে, মানুষ মরণশীল, এই সেন্টেন্সটিকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করব, অবশ্যই টু বি ভার্ব দিতে হবে, অর্থাৎ ম্যান ইজ মর্টাল। এই জন্যই আমরা বলে থাকি, হ্যাঁ, এই মানুষ মরণশীল এই কথাটাতে কি নাই, কোনো ক্রিয়া আমরা খুঁজে পাচ্ছি না। অর্থাৎ হয়, হই, হাউ, এই তিনটা ক্রিয়া উজ্জ থাকে সেন্টেন্সে। হ্যাঁ, যখন এই হয়, হাউ, হই, এই ক্রিয়াগুলি যখন আসবে, তখনই আমরা কি এমিজার বসাবো। আর যখন ছিল বা ছিলেন বা ছিলে এরকম যখন হবে, তখন অজয়ার, এমিজারের পাস্ট ফর্ম অজয়ার দিব। যেমন স্বাস্থ্যই সম্পদ, তাহলে এই দুই কথার মধ্যে ক্রিয়া আছে? নেই। সুতরাং এই ধরনের সেন্টেন্সে আমরা কি লিখবো? টু বি ভার্ব লিখবো। হ্যাঁ, তো অলরেডি এখানে বি, তোমাদের সেকেন্ড পেপার যে রাইট ফর্ম অফ ভার্ব আসে, এই রাইট ফর্ম অফ ভার্বে বি অলরেডি কি লেখাই থাকবে। সেখানে শুধু তুমি সেন্টেন্সটা বুঝে এমিজার অথবা কি পাস্ট ফর্ম অজয়ার বসিয়ে দিবে। তো এটা যেহেতু একটা চিরন্তন সত্য কথা, এই জন্য এখানে কি ইজ দিতে হবে, হ্যাঁ, ওয়াজ দেওয়া চলবে না। এরপরে আই এ গুড প্লেয়ার, আমি একজন ভালো প্লেয়ার যদি তুমি বলতে চাও, তাহলে এম দিতে হবে। আর যদি বলো আমি একজন প্লেয়ার ছিলাম, ভালো প্লেয়ার ছিলাম, তাহলে ওয়াজ দিতে হবে। উইমেন কোয়ারেলসাম, এটা একটা চিরন্তন সত্য কথা, হ্যাঁ, যদিও তোমাদের অনেকের কাছে কথাটা তিতা লাগতে পারে, কিন্তু বাস্তবতা তাই। হ্যাঁ, উইমেন এখানে দিতে হবে, যেহেতু সাবজেক্ট প্লুরাল, সুতরাং আর দিতে হবে, আর কোয়ারেলসাম। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, আর যদি আমি বলি যে সে একজন সৎ লোক ছিল, তাহলে বলতে হবে হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। ইউ আর গিলটি, তুমি অপরাধী। যদি আমি বলতে চাই যে তুমি অপরাধী ছিলে, তাহলে ওয়ার বলবো। মহসিন ড্যাশ এ কাইন্ড ম্যান, ওয়াজ এ কাইন্ড ম্যান। যদি আমরা মহসিন বলতে হাজি মহসিনকে বুঝাই, তাহলে এখানে ওয়াজ দিব, হ্যাঁ, কারণ অতীতকালের কথা। আর যদি আমরা মহসিন, যে কোনো একজন মহসিনকে বুঝাই, তাহলে আমরা এখানে ইজও দিতে পারবো, ওয়াজও দিতে পারবো। এরপর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ প্রপার টাইম, উইশ, ফ্যান্সি, হ্যাঁ, এই সমস্ত কথা যদি আসে, আর এরপরে যদি কোনো একটা সাবজেক্ট থাকে, এই সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে অবশ্যই পাস্ট ফর্ম দিতে হবে। আবার যদি সাবজেক্ট না থাকে, সেই ক্ষেত্রে আমরা ভার্বটা টু প্লাস ভার্বের বেস ফর্ম এইভাবে আমরা লিখব। যেমন ইট ইজ হাই টাইম উই, এখানে সাবজেক্ট অলরেডি আছে, সুতরাং পাস্ট ফর্মে লিখতে হবে লেফট। এরপর আই ফ্যান্সি, এখানে সাবজেক্ট আছে, সুতরাং পাস্ট ফর্ম হবে। এখানে উইশের পরে সাবজেক্ট আছে, সুতরাং হ্যাড হবে। এইখানে ইট ইজ টাইমের পরে সাবজেক্ট নেই, সুতরাং টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম টু সে, এভাবে বলতে হবে। এরপর হচ্ছে কোন একটা সিম্পল সেন্টেন্সে যদি প্রিন্সিপাল ভার্বের পরে বা ফাইনাইট ভার্বের পরে যদি পরে বা আগে যদি আরেকটা ভার্ব যদি থাকে, ওই ভার্বটা আমরা কিভাবে লিখবো? সাধারণত ওই ভার্বটা আমরা আইএনজি ফর্মে লিখবো। মেইন ভার্ব ছাড়া যদি আরেকটা ভার্ব আসে, আর যদি উদ্দেশ্য বোঝায়, তাহলে
টু দিয়ে লিখবো, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এভাবে লিখবো। আর যদি ওই কাজটা মানে অলরেডি সম্পন্ন হয়ে গিয়েছে বা কৃত কাজ যদি বোঝায় তাহলে আমরা পিপি রূপ দিয়ে লিখবো। যেমন আই স এ চাইল্ড ক্রাই, উদ্দেশ্য দ্বিতীয় বার্তা দিয়ে যদি কোনো উদ্দেশ্য বোঝায় তাহলে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো। আর উদ্দেশ্য না বুঝলে আইএনজি দিয়ে লিখবো। আমি একটা শিশুকে কাঁদতে দেখেছিলাম, এখানে কোনো উদ্দেশ্যের কিছু নেই, এই জন্য ক্রাইম। এরপর আই ওয়েন্ট টু মার্কেট বাই এ শার্ট, তো এখানে বাইয়ের একটা কি বা মার্কেটে যাওয়ার একটা উদ্দেশ্য আছে, কি উদ্দেশ্য? শার্ট কেনার জন্য, এই জন্য এটা টু প্লাস বি ওয়ান এইভাবে লিখতে হবে, টু বাই। আর এখানে দ্য মেথড অ্যাপ্লাই ইন দ্য ক্লাস ইজ নট প্রপার, এখানে ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। তো কেন ফাইনাইট ভার্ব? আমরা যদি অ্যাপ্লাই ইন দ্য ক্লাস এইটুকু বাদ দেই, দ্য মেথড ইজ নট প্রপার, সেন্টেন্স কিন্তু কমপ্লিট হয়ে যায়। এই জন্য ইজ যে ভার্ব দিয়ে ফিনিট, ফাইনাইট মানে কি? ফাইনাইট মানে হলো সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যেই ভার্ব দিয়ে বাক্যের অর্থ সম্পন্ন হয়। ফাইনাইটকে যদি আমরা একটু ঘুরিয়ে যদি বলি, ফাইনাইটকে ফিনিশ, ফিনিশ মানে কি? শেষ করা, অর্থাৎ যেই ভার্ব বাক্যের অর্থ শেষ করে বা সম্পন্ন করে সেটাই ফাইনাইট ভার্ব। তো আমরা এখানে ইজ দিয়ে কি সেন্টেন্সের অর্থ আমরা কমপ্লিট করতে পারি, এই জন্য ইজ ফাইনাইট ভার্ব। তার আগে আরেকটা ভার্ব এসেছে, এখন এই ভার্বটা কিভাবে লিখবো? যদি সম্পন্ন মানে কৃতকাজ যদি বোঝায়, যেমন ক্লাসে প্রয়োগকৃত মেথডটি সঠিক নয়, প্রপার নয়, যথার্থ নয়, তো এখানে এই যে প্রয়োগকৃত, ঠিক আছে, অলরেডি যে মেথডটাকে ক্লাসে প্রয়োগ করা হয়েছে, কাজটা অলরেডি কি সম্পন্ন হয়ে গিয়েছে বা কৃত কাজ বোঝাচ্ছে, এরকম যখন বুঝাবে টিপি রূপ দিয়ে আমরা লিখব। এরপর প্রিপোজিশন টু এর পরে আমরা জানি প্রেজেন্ট ফর্ম হয়, হ্যাঁ, আর টু ছাড়া অন্য সকল প্রিপোজিশনের পরে ভার্ব আসলে আইএনজি দিতে হবে, জেরান্ড ফর্মে লিখতে হবে। তবে নিচে কতগুলি শব্দ আমি লিখেছি, এইখানে কতগুলি টুও রয়েছে, যেই টুগুলির পরে এবং যেই শব্দগুলির পরে আইএনজি ফর্মে লিখতে হবে ভার্ব। যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, বি ইউজড টু, অ্যাডিক্টেড টু, ডেভোটেড টু, অ্যাকাস্টমড টু, মাইন্ড, ওথ, পাস্ট, এইগুলিতে টু রয়েছে। এই টুগুলির পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আর এই শব্দগুলির পরেও ভার্ব আসলে আইএনজি দিতে হবে। মাইন্ড, ওথ, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। তো এই নিয়ম থেকে আমরা সারমর্ম কি পেলাম? টু এর পরে প্রেজেন্ট ফর্ম হবে, আর টু ছাড়া অন্য প্রিপোজিশন যদি আসে, হ্যাঁ, অফ, উইদাউট, বাই, উইথ, সাধারণত এই কটা প্রিপোজিশনই বেশি এসে থাকে, ফ্রম, তো অন্যান্য প্রিপোজিশন আসলে ভার্বের সাথে আইএনজি যোগ করব। আর এই শব্দগুলি যদি আসে এইগুলির পরে ভার্বের সাথে আইএনজি যোগ করব। উদাহরণ দেখি আমরা, হি ওয়ার্কস হার্ড টু, তাহলে আমরা প্রশ্নটা কিভাবে লিখবো? আইএনজি দিব নিশ্চয়ই, নাকি? টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে, ভার্বের বেস ফর্ম দিতে হবে, টু প্রসপার ইন লাইফ। এরপর অফ, টু ছাড়া অন্য প্রিপোজিশনের পরে ভার্ব আসলে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে, প্লেইং। এরপর হচ্ছে ফ্রম, টু ছাড়া অন্য প্রিপোজিশন আসলে আইএনজি, সুতরাং গোয়িং। এরপর হচ্ছে এই শব্দগুলি, উইথ এ ভিউ টুর পরে আইএনজি দিতে হয়, অ্যাডিক্টেড টুর পরে আইএনজি দিতে হয়, ই বাদ দিয়ে আইএনজি যোগ করব, মাইন্ডের পরে আইএনজি দিতে হয়, সুতরাং ওপেনিং লিখব। এরপর সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে আমরা এই নিয়মে লিখব, যদি সেন্টেন্সের অর্থ এরকম হয়। আর যদি সাবজেক্ট নিজে কাজ না করে তাহলে এই নিয়মে লিখব। শর্ত হচ্ছে যদি অর্থ এরকম হয়, তেসি তেসো তেসে, যদি সাবজেক্ট দেখি আমরা নিজে কাজ করছে আর অর্থটা হচ্ছে এরকম, তেসি তেসো তেসে, তাহলে আমরা এই নিয়মে লিখবো, এমিজার প্লাস আইএনজি। আর সাবজেক্ট নিজে কাজ না করলে লিখবো এমিজারের সাথে, এমিজারের পরে একটা বিং দিয়ে ওই ভার্বের পাস্ট পার্টিসিপল দিব। এরপর তেছিলাম, তেছিল, তেছিলে, এরকম আসলে দেখবো আমরা সাবজেক্ট নিজে কাজ করে কিনা। যদি করে তাহলে ওয়াজ প্লাস আইএনজি দিব, আর যদি সাবজেক্ট নিজে কাজ না করে তাহলে আমরা ওয়াজার দিয়ে, বিং দিয়ে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল দিব। এরপর এসিএস ও এসে, সে কাজটি করেছে, আমি কলেজে গিয়েছি, এরকম এসিএস ও এসে যদি আসে, সাবজেক্ট নিজে কাজ করলে 1 নম্বর নিয়ম, সাবজেক্ট নিজে কাজ না করলে 2 নম্বর নিয়ম। এরপর করব, যাব, খাবো, ধরবো, পড়বো, এরকম যদি সাবজেক্ট নিজে কাজ করে তাহলে শ্যাল উইল এর পরে বি1,
আর সাবজেক্ট নিজে কাজ না করলে শ্যাল বি উইল বি পিপি রূপ এইভাবে লিখতে হবে। এবার আমরা উদাহরণ দেখি। জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এখানে বৃদ্ধি পাওয়ার কাজটা মানে কি বৃদ্ধি পাচ্ছে? জনসংখ্যাই বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তো এখানে আমরা পপুলেশনকে সাবজেক্ট নিজে কাজ করছে ধরে নিব। তো ইজ ইনক্রিজিং, হ্যাঁ, যেহেতু বৃদ্ধি পাচ্ছে মানে তেসি, এই জন্য এমিজার প্লাস আইনজি দিয়ে লিখবো। আমি একটি বনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, মানে কি তেসিলি, সাবজেক্ট নিজে কাজ করছে। কে কে গিয়েছিল? আমি, এই জন্য ওয়াজ আর প্লাস আইনজি দিয়ে লিখবো। আই ওয়াজ গোয়িং। এরপর হচ্ছে তুমি অনেক সময় নষ্ট করেছো, অর্থাৎ এসি থাকলে সাবজেক্ট নিজে কাজ করলে হ্যাভ এস পিপি। তো কে সময় নষ্ট করেছে? তুমি, সাবজেক্ট নিজে কাজ করেছে, এই জন্য হ্যাভ এস পিপি দিয়ে লিখবো। ইউ হ্যাভ ওয়েস্টেড। এরপর আমি আগামীকাল ঢাকা যাব, তাহলে যাব, ধরবো, করবো, খাবো, এরকম আসলে সাবজেক্ট নিজে কাজ করলে শ্যাল এর প্লাস বি ওয়ান লিখবো। এখানে কে যাবে? আমি যাব, সাবজেক্ট নিজে কাজ করেছে, এই জন্য আই শ্যাল গো। এরপর হচ্ছে গরিবদের সাহায্য করা হচ্ছে, তেসি যদি আসে তাহলে সাবজেক্ট নিজে কাজ না করলে এম ইজ আর বিং পিপি। এখানে গরিবদের সাহায্য করা হচ্ছে, গরিবরা কিন্তু সাহায্য করছে না, হ্যাঁ, সাবজেক্ট নিজে কাজ করছে না, এই জন্য দা পুর আর বিং হেল্পড। এরপর রাস্তাটি মেরামত করা হচ্ছিল, অর্থাৎ রাস্তা নিজে এখানে কাজ করছে না, এই জন্য, এবং অতীতকাল, হ্যাঁ, অর্থাৎ তেসিলে এরকম যদি আসে তাহলে আমরা ওয়াজ ওয়ার প্লাস বিং প্লাস পিপি, অর্থাৎ দা রুট ওয়াজ বিং রিপেয়ার্ড, এইভাবে আমরা লিখবো। বইটি পড়া হয়েছে, এসি থাকলে সাবজেক্ট নিজে কাজ না করলে হ্যাভ হ্যাজ প্লাস বিন, অর্থাৎ হ্যাভ বিন হ্যাজ বিন পিপি, এইভাবে লিখবো। তো বইটি পড়া হয়েছে, বইয়ে তো আর পড়তে পারে না, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ এখানে করে নাই। দা বুক হ্যাজ বিন রেড। এরপর তোমাকে আগামীকাল ফোন দেওয়া হবে, তুমি কিন্তু ফোন দিবে না, তোমাকে দেওয়া হবে। সাবজেক্ট ফোন দেওয়া কাজটি, হ্যাঁ, সাবজেক্ট নিজে কাজ করছে না, সুতরাং যেহেতু দেয়া হবে, দেয়া আসলে শ্যাল বি উইল বি পিপি, সাবজেক্ট নিজে কাজ না করলে শ্যাল বি উইল বি পিপি, সুতরাং ইউ উইল বি ফোনড, এইভাবে আমরা লিখব। এরপর যখন আমরা দেখবো যে হোয়াইলের পরে ব্র্যাকেটে বার আছে, তখন আমরা আইএনজি যোগ করে দেব। এরপর হচ্ছে যদি দেখি যে আমরা হোয়াইলের পরে সাবজেক্ট এসেছে, তারপর ব্র্যাকেটে বার, তখন আমরা ওয়াজ এর দিয়ে আইএনজি দিব। এরপর ওয়ান্স দেয়ার, বা ওয়ান্স অনেক সময় নাও থাকতে পারে, এই দেয়ার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় আর যদি অতীতকাল বোঝায় তাহলে বারটা বি টু দিতে হবে, পাশবন দিতে হবে। এবার আমরা উদাহরণ, আরো দুইটা নিয়ম এখানে রয়েছে। যখন সিনচার আগে আমরা দেখবো প্রেজেন্ট ফর্ম, তখন সিনচার পরে বারটি পাস ফর্ম করে ফেলবো। সিনচার আগে যদি দেখি আমরা পাস ফর্ম, তাহলে পরে বারটি হেড পিপি হবে। আবার উল্টা যদি বলি, সিনচার পরে যদি আমরা দেখি পাস ফর্ম, তাহলে আগের বারটা প্রেজেন্ট ফর্ম হবে। সিনচার পরে বারটা যদি দেখি হেড পিপি পাস পারফেক্ট, তাহলে আগের বারটা পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ বি2 হয়ে যাবে। এবার উদাহরণ দেখো, হোয়াইলের পরে সরাসরি বার, সুতরাং আইএনজি দিতে হবে। হোয়াইলের পরে সাবজেক্ট রয়েছে, তো ওয়াজ দিয়ে তারপর আইএনজি দিতে হবে। ওয়াজ ওয়াকিং, তারপর সিনচার আগে এখানে ইজ, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম রয়েছে, এখানে পাস ফর্ম দিতে হবে, ম্যাট একটা ই উঠে যাবে। এরপর এখানে সিনচার আগে পাস ফর্ম রয়েছে, সুতরাং এখানে হ্যাড পিপি দিতে হবে, অর্থাৎ আই হ্যাড সিন, এভাবে লিখতে হবে। এরপর দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলে যদি অতীতকাল বোঝায় তাহলে পাস ফর্ম দিতে হবে। হ্যাঁ, ইংল্যান্ডে এক রাজা ছিল, অতীতকালের কথা, হ্যাঁ, এই জন্য এখানে কি দিতে হবে? পাস ফর্ম দিতে হবে। ওয়ান্স দেয়ার, দেয়ার দিয়ে শুরু হয়েছে এবং অতীতকাল যদি বোঝায়, এক গ্রামে এক কৃষক আছে না ছিল? অবশ্যই ছিল হবে, এই জন্য এখানে বিয়ের জায়গায় ওয়াজ দিতে হবে। এরপর বিফোর এবং আফটারের নিয়ম, একটার একটা বিপরীত নিয়ম। বিফোরের আগের বারটা হেড পিপি দিয়ে লিখবো, পরের বারটা পাস ফর্ম দিয়ে লিখবো। আর আফটারের আগের বারটা পাস ফর্ম হবে, পরের বারটা হেড পিপি হবে, একটার একটা বিপরীত। যেমন আর দুইটা নিয়ম হচ্ছে এজ ইফ এবং এজ দো। ওই সিনচের যে নিয়ম, একই নিয়ম, আগে যদি প্রেজেন্ট ফর্ম থাকে পরে পাস ফর্ম হবে। তবে এই ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, এজ ইফ এজ দোর আগে যদি প্রেজেন্ট ফর্ম থাকে পরে সাধারণত ব্র্যাকেটে বি থাকবে। এই বি এর জায়গায় সাবজেক্ট যাই থাকুক, বি এর জায়গায় ওয়ার লিখতে হবে। এম ইজ আর বা ওয়াজ দেওয়া চলবে না, ওয়ার দিতে হবে।
আর যদি বি ছাড়া অন্য ভার্ব থাকে তাহলে পাস্ট ফর্ম দিব। শর্ত হচ্ছে অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট ফর্ম, আর অ্যাজ ইফ এর আগে যদি পাস্ট ফর্ম থাকে তাহলে পরের ভার্বটা হ্যাড পিপি লিখব। এবার উদাহরণ দেখি। বিফোর এর আগে হ্যাড পিপি, পরে পাস্ট ফর্ম, সুতরাং হ্যাড ডান, আর এখানে টোল্ড হবে। আফটার এর আগে পাস্ট ফর্ম, পরে হ্যাড পিপি, সুতরাং কেম হবে আর হ্যাড গন হবে। এরপর অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট ফর্ম, সুতরাং পরে পাস্ট ফর্ম। তো বি এর জায়গায় বলছিলাম যে ওয়্যার লিখতে হবে, আর যদি অন্য ভার্ব থাকে তাহলে পাস্ট ফর্ম লিখতে হবে, সুতরাং এটা নিউ হয়ে যাবে, এখানে প্রেজেন্ট ফর্ম বিদায়। এরপরে এখানে পাস্ট ফর্ম স্পোক, সুতরাং পরের ভার্বটা হ্যাড পিপি লিখতে হবে, হ্যাড নোন। এইভাবে করতে হবে। এরপর সর্বশেষ নিয়ম হচ্ছে লেস্টের পরে যদি আমরা কোনো ভার্ব পাই, এই ভার্বটাকে শুড অথবা মাইট লিখে তারপর প্রেজেন্ট ফর্ম, ওই ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে লিখতে হবে। শুড অথবা মাইট যে কোনো একটা দিলেই চলবে। আর সাবজেক্টের জায়গায় যদি আমরা কোনো ভার্বের মধ্যে ব্র্যাকেট পাই তাহলে আইএনজি দিয়ে লিখবো, জেরান করে ফেলবো। অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এভাবেও লেখা যায়। যেমন দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল, লেস্ট, এই লেস্ট কথাটা এসেছে, সুতরাং ফেল হয় লিখবো শুড ফেল, না হয় লিখবো মাইট ফেল। এরপর আরেকটা লিস্ট আমরা পাচ্ছি গেট, সুতরাং মাইট গেট অথবা শুড গেট যে কোনো একটা লিখলেই হবে। এরপর লেস্ট আরেকটা এসেছে, তো মাইট মিস অথবা শুড মিস। এরপর ভার্বের সাবজেক্টের জায়গায় কি ভার্ব, আইএনজি দিয়ে লিখবো অথবা টু শুড লিখবো। টিচিং ইজ এ নোবেল প্রফেশন অথবা টু টিচ ইজ এ নোবেল প্রফেশন। এরপর একটা এক্সারসাইজ আমরা করব, কুমিল্লা বুথ 2011। ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে, শেষ করে দিব। তো 11 সাল আমি কেন নিয়ে আসলাম, অনেক আগের সাল। তোমরা জানো 15 সালের আগে রাইট ফর্ম ভার্ব ছিল মাত্র 5টা। হ্যাঁ, তো এই জন্য আগে আমি 5টা করে কিভাবে উত্তর করতে হয় আগে মানে সহজটা আলোচনা করে তারপর আস্তে আস্তে কঠিনের দিকে যাব। তো এখানে বিফোর একটু আগে আমরা জেনেছি, বিফোরের আগে হ্যাড পিপি, পরে পাস্ট ফর্ম, সুতরাং হ্যাড রিস্ট আর হবে ওপেনড। আবার ওপেন ভার্বকে প্যাসিভ ফর্মেও লেখা যায়, অর্থাৎ ওয়াজ ওপেনড, এভাবেও লিখতে পারো। এরপর হচ্ছে দেন উই বাই সাম টিকেটস এন্ড এন্টার্ড দ্য জু, পাস্ট ফর্ম। হ্যাঁ, সুতরাং এটাও কি হবে, পাস্ট ফর্মই হবে। সাবজেক্ট অতীত, যদি সেন্টেন্সটা অতীতকালের হয় সাবজেক্ট নিচে কাজ করে, তো আমরা কে কিনেছিল টিকেট, আমরা কিনেছিলাম, এবং অতীতকাল, সুতরাং পাস্ট ফর্ম হবে বট। এরপর হোয়াইল, হোয়াইলের নিয়মটা একটু আগে আমরা জেনেছি, হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে ওয়াজ ওয়ার দিয়ে তারপর আইএনজি দিতে হবে, সুতরাং ওয়াজ ওয়াকিং। হোয়াইল উই রয়েছে, সুতরাং ওয়ার ওয়াকিং লিখতে হবে। আই স মাই ফ্রেন্ড মুকুল রান, তো এখানে আই স মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে দেখেছিলাম, স হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব, সুতরাং রান ভার্বটাকে আমরা কিভাবে লিখবো, আমরা জেনেছি যে মেইন ভার্ব ছাড়া যদি আরেকটা ভার্ব আসে উদ্দেশ্য না বুঝলে আইএনজি যোগ করতে হয়। তো আমাদের দিকে দৌড়ে আসতে দেখলাম, তো এখানে কোনো দেখার মধ্যে কোনো উদ্দেশ্য নেই, বা দৌড়ের মধ্যেও কোনো উদ্দেশ্য নেই, সুতরাং আইএনজি দিয়ে লিখতে হবে, ডাবল এন আইএনজি। এখানে ডাবল এন কেন হলো, একটু আগে আমরা একটা সূত্র জেনেছি, সিবিসি, অর্থাৎ সিবিসি মানে কি, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, সিবিসি। এরকম কোন শব্দের সাথে যখন আমরা সাফিক্স যুক্ত করব, যেই সাফিক্সের প্রথম অক্ষর কি ভাওয়েল, ইডি, আইএনজি, ইআর, ইএসটি ইত্যাদি, তখন ডাবল অক্ষরটা কি হয়ে যায়, শেষের অক্ষরটা ডাবল হয়ে যায়। এই জন্য আইএনজি যোগ করাতে রানিং হয়ে গিয়েছে, ডাবল এন হয়ে গিয়েছে। তো এই হচ্ছে এই কুমিল্লা বোর্ড 2011 সালের উত্তরটা আমি বললাম, এবং এই যে বিফোরের আগে হ্যাড পিপি এবং পরের ভার্বটা আমি ওয়াজ ওপেন্ড দিয়ে লিখেছি, মানে এখানে ওপেন্ড লিখলেও ভুল হবে না। হ্যাঁ, ওপেন দ্য গেট, ওয়াজ ওপেন কেন লিখেছি, যে গেট তো নিজে নিজে খুলতে পারে না। হ্যাঁ, অতীতকাল ঠিক আছে কিন্তু নিজে নিজে খুলতে পারে না, এই জন্য ওয়াজ ওয়াজ ওপেন। আবার ওপেন কিছু ভার্ব আছে যেগুলি অ্যাক্টিভ প্যাসিভ উভয়ই লেখা যায়, স্টার্ট, হ্যাঁ অ্যাক্টিভ প্যাসিভ উভয়ই লেখা যায়, এরকম ওপেনও একই অবস্থা। এরপর হচ্ছে পরেরটা সাবজেক্ট নিজে কাজ করাতে বট, এরপর একটা ওয়াজ ওয়াকিং, সর্বশেষ হচ্ছে আইএনজি দিয়ে লিখেছি।
তো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে আরেকটা ক্লাসের মাধ্যমে আমরা কিছু প্র্যাকটিস বোর্ড কুয়েশন প্র্যাকটিস করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আর যেই রুলসগুলি আজকে আলোচনা করা হয়েছে, 12টা নিয়ম, 12টা বা 15-20টা, এই নিয়মগুলি থেকেই তোমাদের বোর্ড কুয়েশন ইনশাল্লাহ কমন করবে। রাইট ফর্মে বার্বের জন্য 80 থেকে 100 বা 120, 150 নিয়ম রয়েছে। হ্যাঁ, অনেক নিয়ম রয়েছে। তো আমি এই অনেকগুলি নিয়ম থেকে এই 15-20টা রুলস আমি একত্রিত করেছি। যেই রুলসগুলি থেকে এই পর্যন্ত যতগুলি বোর্ড কুয়েশন তোমরা অ্যানালাইজ করবে, দেখবে এই নিয়মগুলি থেকে কি তোমরা কমন পাবে। তো এই জন্য এই নিয়মগুলি আমি নাম দিয়েছি ম্যাগনেটিক রুলস। ঠিক আছে, মানে চুম্বকের মতো নিয়ম। ঠিক আছে, কারণ এই নিয়মগুলি থেকেই কি ঘুরে ফিরে বোর্ড কুয়েশনগুলিতে এই নিয়মগুলি থেকে এসে থাকে। তো তোমরা বারবার ভিডিওটি দেখবে যাতে রাইট ফর্মে বারবার নিয়মগুলি তোমাদের মাথায় ঢুকে যায়, তোমরা ভালোভাবে যাতে আয়ত্ত করতে পারো। তো পরবর্তী আরেকটা এক্সারসাইজ